Well, hello everyone, thank you for clicking on this video. I really appreciate this. So, and please don't forget to subscribe. আমি প্রথমেই বলে নিচ্ছি কারণ এটা আমার জন্য দরকার। সো আজকে নোটজেস এর প্লেলিস্টের সেকেন্ড পার্ট এখানে চেষ্টা করব যতটুকু পারা যায় বলার জন্য। গত ক্লাসে ফাংশন পর্যন্ত বলা হয়েছে, এগুলো বলা হয়েছে আশা করি। আর কোনো কোয়েরি থাকলে প্লিজ ডোন্ট ফরগেট টু কমেন্ট দেয়ার। সো মডিউল প্যাটার্ন আজকে দেখাবো। মডিউল প্যাটার্ন, মডিউলের বিভিন্ন ধরনের কীভাবে মডিউলটা কী। তো আমরা যদি এখানে যাই ডকুমেন্টেশনে, নোটজেসের ডকুমেন্টেশন, আমি নোটজেসের ভার্সন এত ইউজ করতেছি। এখানে আপনার মডিউল, এই যে মডিউল কি একটা গ্লোবাল অবজেক্ট, ঠিক আছে। মডিউল সম্পর্কে যদি ক্লিক করি, দিস ভ্যারিয়েবল মে অ্যাপিয়ার্স টু বি গ্লোবাল বাট ইজ নট। সি মডিউল। So module is a reference to the current module. See the module object. This module is an object. এটা গ্লোবাল অবজেক্ট। এটা সম্পর্কে কি বলছে এখানে ডকুমেন্টেশনে কতটুকু বোঝা দেখা যাচ্ছে। A reference to a current module. See the section about module object in particular. Module is an object. এটা টাইপটা দেখাচ্ছে, ঠিক আছে। Module, in each module the module free variable is reference to an object representing the current module. For module export is also accessible by a current module. মেইনলি আপনারা যদি নর্মালি চিন্তা করেন তবে মডিউলটা আসলে একটা মেইনলি মডিউলের যে জাভাস্ক্রিপ্ট ফাইল, ঠিক আছে। মডিউলটা কি? মডিউলটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল। যেমন ধরেন মডিউল হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল যেটা থেকে আপনার বিভিন্ন তথ্য আপনি এখানে অন্য ফাইলে রিকোয়ার করতে পারবেন, আনতে পারবেন, ইনক্লুড করতে পারবেন। যেমন আমি যদি একটা ফাংশন ফাইল ক্রিয়েট করি, stuff.js, ঠিক আছে। যেমন এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটা হচ্ছে ধরেন সে হ্যালো, যেটা ইজ ইকুয়াল টু একটা ফাংশন, ঠিক আছে। এটা কি করে? কনসোল লগ করে হ্যালো ওয়ার্ল্ড। এখন এই ভেরিয়েবলটা বা এখানে তার কিছু নাই, সুতরাং এই পুরো ফাংশনটাকে আমি এই ফাংশনটা আমি ইউজ করতে চাচ্ছি আর একটা ফাইলের মধ্যে, বা এই জেএসটা আমি ইউজ করতে চাচ্ছি। এটা আমি কীভাবে করবো? তো এটা করতে হলে আপনাকে এক্সপোর্ট করতে হবে। সেটার জন্য একটা অপশন হচ্ছে মডিউল। মডিউলটাকে একটা গ্লোবাল অবজেক্ট যেটা আপনাকে এক্সপোর্ট করতে সাহায্য করে। মডিউল ডট এক্সপোর্ট, is a module dot exports is equal to say hello. এটা করলে কি হলো? অর্থাৎ এই ফাংশন, এই ভেরিয়েবলটার ইজ ইকুয়াল টু ফাংশন, অর্থাৎ এই পুরো ফাংশনটা এই এক্সপোর্ট একটা অবজেক্ট। এটা কি? এটা একটা অবজেক্ট, ঠিক আছে। এই অবজেক্টটা সমান হয়ে গেছে। এখন আমি এটা ইম্পোর্ট করতে পারবো। এটা এক্সপোর্ট করলাম, এখান থেকে এক্সপোর্ট করলাম, আমি আরেক জায়গায় পাঠিয়ে দিলাম। বললাম যে আমি এই পুরো ফাংশনটা আমি আরেক জায়গায় পাঠিয়ে দিলাম। এক্সপোর্ট মানে কি? পাঠানো। আর ইম্পোর্ট করবো, আরেক জায়গায় ইম্পোর্ট করবো, ব্যবহার করবো, ঠিক আছে। টেস্ট এখানে আসলাম, যদি এখানে সব বাদ দিই, এখানে আমি ইম্পোর্ট করতে চাচ্ছি। তো ইম্পোর্ট করবো কীভাবে? এটাও একটা ভেরিয়েবলে রাখতে হবে। লেটস সে স্টাফ রিকোয়ার, কোথায় আছে? এই যে stuff.js। আর আপনাকে stuff.js লিখতে হবে না, অটোমেটিক্যালি এটা বুঝে ফেলবে যে stuff.js থেকে নেওয়া হচ্ছে, ঠিক আছে। রিকোয়ার লিখলে, রিকোয়ার মানে হচ্ছে ওইটা ওইখান থেকে এখানে ইম্পোর্ট করা,
ঠিক আছে, এগুলো হচ্ছে লেটেস্ট জাভাস্ক্রিপ্টের সিস্টেম, এক্সপোর্ট করা ইম্পোর্ট করা। তো এটা করার কারণে কি হলো, এই ফাংশনের ভিতরে যা কিছু ছিল এটা তো পুরো একটা অবজেক্টের ভিতরে রাখা হয়ে ভেরিয়েবলে রাখা হয়েছে। সেই ভেরিয়েবল ইজ ইকুয়াল টু আমি এখানে বলে দিচ্ছি মডেল ডট এক্সপোর্টস, অর্থাৎ মডেল ডট এক্সপোর্ট কি নিজে একটা অবজেক্ট, এমটি অবজেক্ট, এবং এটা সময় হচ্ছে ভেরিয়েবল সে হ্যালো, সেই সে হ্যালো ভেরিয়েবল অর্থাৎ ওই ফাংশনটা, অর্থাৎ এই ফাংশনটা আমার এখানে এসে পড়ছে, এই ভেরিয়েবল স্টোর হয়ে গেছে। এখন আমি এই ভেরিয়েবলটাকে ফাংশন হিসেবে ইউজ করতে পারবো। আমি যদি এখন জাস্ট স্টাফ ফাংশনটাকে কল করি, স্টাফ ফাংশনটা কল করা আর এই ফাংশনটাকে কল করা একই, ঠিক আছে। যদি সেভ দিই, আসি এখানে নোড টেস্ট ডট জেএস লিখি, দেখেন এখানে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তাহলে এখানে কি হলো, হ্যালো ওয়ার্ল্ড কীভাবে আসলো, আমি এখানে কিন্তু স্টাফ ডট এটা নাই, ঠিক আছে, সে হ্যালো ফাংশনটা নাই বা এটা নাই, এই ফাংশনটা ডিক্লেয়ার করা নেই, ডিফাইন করা নেই, এইখানে ডিফাইন করা নাই। তো এটা কোথেকে আসলো, প্রথমে আমি এখানে ডিফাইন করছি ফাংশনটা, সেই ফাংশনটাকে এক্সপোর্ট করে দিচ্ছি, এটা এখানে আসছে, এটা ইম্পোর্ট হয়েছে, এখানে রাখছি এই ভেরিয়েবলের ভিতরে, অর্থাৎ এই ভেরিয়েবলে রাখছি কোনটা, এই ফাংশনটাই, আলটিমেটলি এই ফাংশনটাই রাখা হয়েছে। এটা এখানে আসার পরে এখানে জমা হয়েছে, এবং এটা একটা যেহেতু একটা ফাংশন সেই জন্য ফাংশনটাকে কল করছি, ঠিক আছে। এটা হচ্ছে মডিউল ডট এক্সপোর্ট, মডিউল অবজেক্টের মাধ্যমে আপনার এইভাবে করে বিভিন্ন ধরনের ফাংশনালিটি ইউজ করতে পারবেন। আরেকটা সিস্টেম আছে কীভাবে মডিউল থেকে এক্সপোর্ট করতে হয়। আচ্ছা, এখানে ধরেন এখন যদি আমি আরেকটা ভেরিয়েবল দিয়ে দিই, কয়েকটা ভেরিয়েবল থাকে, var আরেকটা ফাংশন থাকলো add, let's say add them, এরকম add them, এটার ভিতরে কি করবে, দুটো প্যারামিটার নেবে a b, যেটা কি করবে, ও ভুল করতেছি, add them is equal to একটা ফাংশন, অ্যানোনিমাস ফাংশন, এটার বলে অ্যানোনিমাস ফাংশন, কারণ ফাংশনের কোনো নাম নেই এখানে। যেটা ধরেন কনসোলে করলাম না, আমি এখানে রিটার্ন করে দিলাম, তখন কি করবেন, এখান থেকে মানে যা ক্যালকুলেট করে যা আসবে সেটা আমি রিটার্ন করব এখানে। let's say result is plus a plus b, ঠিক আছে, অর্থাৎ a আর b দুইটা সামেশন করবে এবং রেজাল্টটা এখানে সাম করে দিবে, এটা রিটার্ন করবে, এটা রেজাল্টটা যা আসবে সেটা রিটার্ন করবে, এবং এটা থাকবে এই ভেরিয়েবলের ভিতরে। এখন এই ভেরিয়েবলটা তো আমার এখানে নাই, এখানে শুধু জাস্ট এ বলা হয়েছে এই ভেরিয়েবলটা, অর্থাৎ এতটুকু হচ্ছে আপনার এক্সপোর্ট মডিউলের ভিতরে আছে, এটা তো নাই, এটা কীভাবে নিব। এটার একটা পদ্ধতি হচ্ছে আপনার এভাবে করতে পারেন, এটা পুরোটা এক্সপোর্ট মডিউল ডট এক্সপোর্ট ইজ ইকুয়াল টু একটা এমটি অবজেক্ট। এখন অবজেক্ট যেহেতু, অবজেক্টের ভিতরে আপনি কি ভ্যালু পেয়ার আকারে রাখতে পারেন, যে কি ভ্যালু হচ্ছে ধরেন সে হ্যালো ইজ ইকুয়াল টু সে হ্যালো, এটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে কি, আর এটা হচ্ছে তার ভ্যালু, এই ভ্যালুটা কোনটা, এই ভ্যালুটা হচ্ছে এইটা, এটা হচ্ছে এই ফাংশন, ঠিক আছে। তারপরে দেখেন add them, তাহলে কি হলো, এই add themটা কি, add themটা হচ্ছে এই ভেরিয়েবলটা, এইটা ভেরিয়েবলটা হচ্ছে এই ফাংশনটা এখানে আসলো, এটা কি আসে আকারে এইখানে সেভ হলো, এই পুরোটা আমি ইম্পোর্ট করে দিলাম, তারপরে এখানে আসলো, এখানে এটা স্টাফ আকারে জমা হলো। এখন এই স্টাফের থেকে আমি অ্যাক্সেস করতে যাচ্ছি, অ্যাক্সেস করবো কীভাবে, দেখেন আমি যদি স্টাফ এখন লিখি
স্টাফ ডট ডট দিলে দেখেন অটোমেটিকলি এখানে অটো কমপ্লিশন করে আমার দেখাইতেছে যে এই দুইটা ফাংশন বা এই ভেরিয়েবলগুলো আমাকে অ্যাক্সেস করতে পারবা। অ্যাড দেম আর হ্যালো ওয়ার্ল্ড এই দুইটা হচ্ছে আমার ফাংশন। আমি এখানে দেখতে পারতেছি। এখন যদি আমি অ্যাক্সেস করতে চাই হ্যালো ওয়ার্ল্ড সে হ্যালো অ্যাক্সেস করতেছি, এই ফাংশনটা কল করা হয়ে গেল। ঠিক আছে, এখন যদি সেভ করি রান করি দেখেন হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, কোনো এরর নেই। ঠিক আছে, আবার যদি আমি স্টাফ ডট অ্যাড দেম, এখানে দুইটা প্যারামিটার ছিল, এই প্যারামিটার যেখানে দেখাচ্ছে দুইটা প্যারামিটার নিবে। প্যারামিটারটা ধরেন আমি দিলাম 4 আর 3। ঠিক আছে, সেভ দিলাম। এখন যদি রান করি শুধু হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, ওটা দেখাইতেছে না। এটা কেন দেখাইতেছে না? কারণ এখানে দেখেন এখানে বলছে অ্যাড দেম ফাংশন, অ্যাড দেম ভেরিয়েবলটা কি করতেছে, একটা রিটার্ন করতেছে, যা রেজাল্ট আসছে সেটা রিটার্ন করতেছে। রিটার্ন করার পরে সেটাতে আমাকে এক জায়গায় হয়টা সেভ করতে হবে অথবা এটা কনসোল লগ করে দেখতে হবে। তাহলে আপনি কনসোল লগ করেন যে স্টাফ ডট অ্যাড দেম, যেটার ভিতরে 4 আর 5। সেভ করলাম, রান করলাম, দেখেন সুন্দর করে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড আর রেজাল্ট ইজ 9। ঠিক আছে, এভাবে করে আমি একটা এমটি অবজেক্টে কি ভ্যালু পেয়ার আকারে এরকম ভ্যারিয়েবলগুলি পাস করতে পারবো। নর্মাল অন্যান্য ভ্যারিয়েবলও আপনি ইউজ করতে পারেন। এটা হচ্ছে মডিউল। ঠিক আছে, মডিউল ফাংশন ইউজ করার বেসিক জিনিসগুলো দেখালাম। তারপরে দেখেন ধরেন ইভেন্ট এমিটার। নোড.js এর কিছু বিল্ট ইন মডিউল দেওয়া আছে। ঠিক আছে, বিল্ট ইন মডিউল আছে, প্যাকেজ আছে বলা যায়, যেগুলো আপনি ইউজ করতে পারেন। যেমন ধরেন এর মধ্যে একটা বিল্ট ইন প্যাকেজ হচ্ছে, যেটা আমি দেখাতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে ইভেন্ট এমিটার। তো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইভেন্টস require events। ঠিক আছে, তো কি হলো, এটা বিল্ট ইন ইভেন্ট মডিউলটা ইম্পোর্ট করলাম। এটা বিল্ট ইন মডিউল, সেটার মাধ্যমে আমি আমার নিজস্ব ইভেন্ট ইমিট করতে পারবো, যেটা যে কোয়েরিতে যেরকম থাকে, যে ডকুমেন্ট যেরকম আমি যদি দেখি যে এরকম থাকতো যে আগে ডকুমেন্ট ডট অন সাবমিট, তারপর একটা ফাংশন এরকম থাকতো না, সেই জিনিসটাই আমি কাস্টম ইভেন্ট ইমিট করতে পারবো। তাহলে যেমন একটা ভেরিয়েবল দিলাম মাই এমিটার ইভেন্টস ডট, দেখেন ডট দেওয়ার কারণে এখানে অটো করে তারপর আমার দেখাচ্ছে আমি এই জিনিসগুলি আমি ইউজ করতে পারবো। এই যে ইভেন্ট এমিটার, my emitter is equal to events dot event emitter। এই ফাংশনের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে, নিউ কিওয়ার্ড দিতে হবে আশা করি। ঠিক আছে, এটা নতুন একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হয়ে গেল, ইভেন্ট ইমিটার ক্রিয়েট হলো। এখন আমি এই ইমিটারের মাধ্যমে আমি নতুন একটা ইভেন্ট ইমিট করতে পারবো। এখন যদি আমি দেখি মাই ইমিটার ডট, দেখেন এখানে অনেক কিছু দেখাচ্ছে, যেমন অন একটা ইভেন্টের নাম ধরুন মাই কাস্টম ইভেন্ট। ঠিক আছে, এখানে একটা ফাংশন এক্সিকিউট হবে যেটা কল ব্যাক ফাংশন। যদি আমি কোনো মেসেজ এখানে পাস করতে চাই, মেসেজও পাস করতে পারবো। কনসোল লগ দ্য মেসেজ। ঠিক আছে, মেসেজ পাস করলাম। এখন এটা হচ্ছে ইমিটারে বললাম যে যখন এটা হবে অন, এই ইভেন্টের নাম, এটা হচ্ছে ইভেন্টের নাম, এটা যখন হবে তখন এই ফাংশনটা এক্সিকিউট করো।
এখন কখন হবে, যখন আমি বলবো যেমন মাই emitter ডট ইমিট করো, কোথায়, এই মাই কাস্টম ইভেন্টে, যেখানে ফাংশনটা ফাংশন না, এখানে জাস্ট প্যারামিটার আকারে আমার এটা পাস করে দিতে হবে। লেটস সে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, আমি সেভ করলাম, রান করলাম, দেখেন এখানে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তাহলে কি হলো, আমার কাস্টম ইভেন্ট, প্রথমে আমি ইভেন্টস বিল্ট ইন ইভেন্টস মডিউলটাকে একটা ভেরিয়েবলে রাখলাম, তারপর সেই ভেরিয়েবলের ভিতরে একটা মেথড আছে যেটা হচ্ছে ইভেন্ট ইমিটার, সেটাকে ইনস্ট্যান্স, নতুন একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম যাতে আমার কাস্টম ইভেন্ট ইমিটার, আমার ইমিটার ক্রিয়েট করতে পারি। সেই ইভেন্ট ইমিটারের মাধ্যমে বলতেছি যে যখন এই ইভেন্টটা হবে তখন এই ফাংশনটা কল হবে, তারপরে এই মেসেজ, এই কোডটা এক্সিকিউট হবে। আর আমি বলতেছি ইমিট করো, এই আমার ইভেন্ট ইমিটারে, আমার ইমিটারের মধ্যে যখন ইমিট হবে, অর্থাৎ এই মেথডটা কল হবে, এই কাস্টম ইভেন্টটা কল হবে, তখন এই ভেরিয়েবলটা পাস করে দিলাম, তখন এখানে আসলো এবং এটা কনসোল করলো। ঠিক আছে, এটা হচ্ছে এইভাবে করে আপনি কাস্টম ইভেন্ট তৈরি করতে পারবেন নিজে। আর কি, আচ্ছা, রিডিং রাইটিং ফাইলস, কীভাবে ফাইল রিড করা যায়। ফাইল রিড করতে চাইলে, ফাইল রিড করা এবং রাইট করা সবচেয়ে সুন্দর একটা বিল্ট ইন মডিউল দেওয়া আছে যেটা হচ্ছে var fs, যেটা ফাইল সিস্টেম require fs। ঠিক আছে, এখন যদি আমি বলি fs ডট, দেখেন এখানে কি কি অপশন দেখাচ্ছে। ঠিক আছে, যেখানে আপনি অনেক কিছু মেথড আছে, অনেক ইউজ করতে পারেন, ফাংশন আছে। একটা ফাংশন হচ্ছে রিড, ঠিক আছে, রিড আছে, আর রিড ফাইল, দুই ধরনের, একটা হচ্ছে রিড ফাইল আর একটা হচ্ছে রিড ফাইল সিঙ্ক। নাম দিয়ে বুঝতেছে, আর নোট জেসে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ মেথডই হচ্ছে এক্সপ্লিসিটলি ডিফাইন করা থাকে, মানে খুবই স্পেসিফিকলি দেখলেই বোঝা যায় যে এটা কি কাজ করতেছে ফাংশনটা। রিড ফাইল সিঙ্ক মানে সিনক্রোনাসলি ফাইলটা রিড করবে, রিড ফাইল হচ্ছে অ্যাসিনক্রোনাসলি। ঠিক আছে, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাসলি আর একটা হচ্ছে সিনক্রোনাসলি। অ্যাসিনক্রোনাসের মধ্যে পার্থক্য কি, সিনক্রোনাস হচ্ছে ওই ফাংশনটা এক্সিকিউশন শেষ না হওয়া পর্যন্ত পরবর্তী লাইনে যাবে না। অর্থাৎ যেমন আমি যদি সিনক্রোনাসটা ইউজ করি, রিড সিঙ্ক ফাইল, এখন বলতেছে দেখেন এখানে অপশন দেখাচ্ছে প্যারামিটার আকারে কি কি দিতে হবে, পাথ, ফাইলের পাথটা দিতে হবে। আমার একটা তাহলে একটা ফাইল ক্রিয়েট করতে হবে আগে, যেটা আমি রিড করব। লেটস সে readme.txt, যেটার ভিতরে লিখলাম যে this is some dummy text। ঠিক আছে, এখানে আসলাম, রিড করব। আর একটা কি বলে ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল আছে, যেটা হচ্ছে যে দেখেন দেখাচ্ছে আন্ডারস্কোর ডার নেম। ঠিক আছে, ডিরেক্টরি নেম, অটোমেটিকলি আপনি কোন ডিরেক্টরিতে আছে সেটা ডিরেক্টরিটা পেয়ে যাবেন। আর ফাইল নেম হচ্ছে ডিরেক্টরির ভিতরে যে ফাইলটা আছে ওই স্পেসিফিক ফাইলটার নামও পাওয়া যাবে। ঠিক আছে, তো ডিরেক্টরি নেম দিই, অর্থাৎ আমি ডিরেক্টরিটা পেয়ে গেলাম। ডিরেক্টরির ভিতরে কি আছে, আমার হচ্ছে readme.txt, আমি এটা রিড করব। তো এই ফাংশনের কাজ শেষ। তারপরে দেখেন পরের কি বলছে এনকোডিং, মানে কোন ক্যারেক্টার এনকোডিংটা দিয়ে দিতে হবে। তো ক্যারেক্টার এনকোডিং হচ্ছে UTF-8।
ATF8 এভাবেই মনে হয়, ঠিক আছে। তো রিড করা হয়ে গেল। রিড করার পরে এটা তো আমার একটা ভেরিয়েবল রাখতে হবে, ডেটা তো স্টোর হবে এখানে, var my reader, ঠিক আছে, এরকম রাখলাম। তো এখানে ডেটা স্টোর হলো, তো এটা আমার কনসোল করে দেখতে হবে যে কি আসলো, my reader। যদি আমি সেভ করি, রান করি, দেখেন এখানে দেখাচ্ছে দিস ইজ এ ডামি টেক্সট। তো এটা রিড করলো সিনক্রোনাসলি। তো এটা সিনক্রোনাসলি করছে না অ্যাসিনক্রোনাসলি করছে, এটা কিভাবে বুঝবেন? যতক্ষণ পর্যন্ত ফাংশনটা কল শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এটা আসবে না, তাই তো? এটা বোঝানোর জন্য কনসোল লগটা যদি আমি, আচ্ছা এখানে এটা রাখলাম, উপরে যদি আরেকটা কনসোল লগ করি, না ওটা তো এক্সিকিউট, মেইন কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই ফাংশনের কাজ শেষ না হবে, রিসিনক্রোনাসলি ফাইলটা রিড পুরোটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এটা চলবে। যেহেতু আমারটা অনেক ফাস্ট কাজ করতেছে সেজন্য এটা দেখানো মনে পড়তেছে না কীভাবে দেখাইলে। এখানে যদি উপরে কনসোল লক করে দিই তাহলে তো এটা জাস্ট লাইনটা রিড করে লক করবে, লক করে ফেলবে আমার মনে হয়, ঠিক আছে। টেস্টিং, কারণ এটা তো ব্লক করতেছে না এটাকে, টেস্টিং, ঠিক আছে। আচ্ছা যাক, সিনক্রোনাইজ কীভাবে দেখাবো এটা এখানে, আচ্ছা আর একটা হচ্ছে এটা গেল। একইভাবে যদি আমি এখন রিড, জাস্ট রিড ফাইল, ঠিক আছে, রিড ফাইল, এই ফাইলটা ফাইলটা রিড করবো সিনক্রোনাসলি। দেখেন এটা যদি এটার ক্ষেত্রে কি করে, fs.read ফাইল, এখানে দেখেন পাথটা চাচ্ছে, এনকোডিং চাচ্ছে, তারপর একটা কলব্যাক ফাংশন চাচ্ছে। আগেরটার ক্ষেত্রে কলব্যাক ফাংশন ছিল না, এই যে এখানে প্যারামিটারগুলো দেখতে পারতেছি, ঠিক আছে। তো একইভাবে ডার নেম প্লাস readme.txt, তারপরে কি তারপরে বলতেছে যে স্ট্রিং, তারপর কলব্যাক ফাংশন, একটা কলব্যাক ফাংশন কল করতে হবে যেটা আমার ডেটাটা নিবে, ঠিক আছে। নেওয়ার পরে এখন যদি আমি লগ করি ডেটা, আর এখানে আবার এইভাবে রাখি, দেখি কি করে। ও এখানে প্যারামিটার আকারে শুধু এটাই আসে না, এটা হচ্ছে এরর আর কি কি জানি প্যারামিটার আসে। এটা আপনার যদি দেখতে চান এটা আপনার ইয়ের ভিতরে দেখতে হবে, রিড ফাইল ডকুমেন্টেশনে দেখতে হবে। দেখি আমি একটু, ফাইল সিস্টেম সম্পর্কে এখানে আছে। আমি যদি সার্চ দেই ফাইল, এই যে ফাইল মডিউল,
js folder গ্লোবাল ফোল্ডার লোড করার জন্য গ্লোবাল ফোল্ডার তাকাতে কথা হয়তো এক জায়গায় আছে দেখা যাচ্ছে না ফার্স্টার ডিএনএস ইভেন্ট ফাইল সিস্টেম এটি তো হওয়ার কথা ফাইল সিস্টেম এই যে ফাইল সিস্টেম ফাইল ডেসক্রিপশন এফএস ডাইরেক্ট বিভিন্ন ইভেন্ট দেওয়া আছে আচ্ছা এখানে যদি আমি ফাইন্ড করি fs.read fs.read ঠিক আছে সিনক্রোনাসলি যে বাফার অফসেট লেন্থ পজিশন অনেক কিছু ইউজ করা যায় তারপর কলব্যাক ফাংশনটা আসে ঠিক আছে এই যে রিড পাথটা দেওয়া হলো তারপরে কিছু অপশন তারপর হচ্ছে কলব্যাক ফাংশন এই যে এখানে দেখেন রিড ফাইলটা রিড করলাম ফাইলের পাথটা দেওয়া হলো তারপরে হচ্ছে মেথড যে কলব্যাক ফাংশন সেটা হচ্ছে দুইটা প্যারামিটার নেয় একটা হচ্ছে এরর আর একটা হচ্ছে ডেটা ঠিক আছে যদি এরর থাকে তাহলে থ্রো এরর আর নইলে কনসোল লগ দ্য ডেটা সেটা হচ্ছে আপনার কাজ তো কলব্যাক ফাংশন হিসেবে কি নিবে এরর আর হচ্ছে ডেটা এখানে আপনি বলে দিতে পারেন যে যদি ইফ ওখানে আরো শর্টকাটটা দেখলাম শর্টকাটটা সুন্দর লাগছে দেখেন এখানে জাস্ট ইফ এরর তাহলে এটা if error then throw error ঠিক আছে if error throw error then log the data ঠিক আছে সেভ করলাম এখন যদি এখানে আসি এই যে বাফার করছে ডেটাটা বাফার করছে কিন্তু এনকোডিং এটা জাস্ট বাফারের ডেটা কিন্তু এনকোডিং করা হয়নি এই জন্য আমি ভ্যালুটা দেখতে পারতেছি না শুধু এটা দেখতে চাই এনকোডিং এর অপশন এনকোডিং UTF-8 এটা এখানে বলে দিতে হবে মনে হয় এখানে প্যারামিটার আকারে এটা যাবে এই যে এখানে হ্যাঁ এখানে দিবেন হচ্ছে UTF-8 এটা হচ্ছে এনকোডিংটাও বলে দেওয়া হলো তারপরে হলো এবার যদি রান করি দেখেন এবার আমি এনকোডেড টেক্সটটা দেখতে পারতেছি ঠিক আছে এটা হচ্ছে রিড ফাইল রাইট ফাইল এই সিস্টেম সিনক্রোনাসলি অ্যাসিনক্রোনাসলি তবে অ্যাসিনক্রোনাস সিস্টেমটা সবচেয়ে ভালো এটি হচ্ছে অ্যাসিনক্রোনাস সিস্টেম ঠিক আছে কোনো এরর থাকলে আপনি এররটা ধরতে পারবেন আর এখানে আনডিফাইন্ড দেখাচ্ছে থ্রো এরর এটা তো এইখান থেকে আসছে মনে হচ্ছে যদি এটা যদি অফ করি এটা তো ওইখান থেকে আসছে মনে হয় নাকি ওইটা আনডিফাইন্ড দেখাচ্ছে কারণ এটা তো রিড করতেছে না ঠিক আছে এখানে ডেটা কোনো স্টোর হচ্ছে না ঠিক আছে সিনক্রোনাসলিতে ডেটা স্টোর হয় এখানে ডেটা স্টোর হচ্ছে না এখানে জাস্ট ডেটা যা ক্যালকুলেশন হচ্ছে এইখানে স্টোর হইতেছে যা পাচ্ছি ডেটাটা
ঠিক আছে। একইভাবে রিড আর রাইটও একই রকম, আপনারা ডকুমেন্টেশন থেকে চেক করে দেখতে পারেন। ঠিক আছে, ডকুমেন্টেশন ব্যবহার করে দেখাই দিলাম। ডকুমেন্টেশনটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এটার মধ্যে সব কিছু সুন্দর করে বলা থাকে। আর কি দেখতে পারেন, আচ্ছা ডিরেক্টরি কীভাবে ক্রিয়েট করে রিমুভ করে, তাই তো। এটা ক্ষেত্র হচ্ছে fs dot create mkdir, হ্যাঁ mkdir, fs dot mkdir হচ্ছে ক্রিয়েট ডিরেক্টরি। ঠিক আছে, এটা লিনাক্সের কমান্ডের মতো। পাথটা কি, পাথটা হচ্ছে আপনার ডিরেক্টরি নেম দিয়ে দিলাম, প্লাস কারেন্ট ডিরেক্টরিতে কী হবে, টেস্টিং ডট টিএক্সটি ফাইলটা, এটা তো ডিরেক্টরি না, আচ্ছা আচ্ছা, এটা ডিরেক্টরি ক্রিয়েট হবে কারেন্ট ডিরেক্টরিতে, টেস্টিং নামে এটা ডিরেক্টরি ক্রিয়েট হবে। আর এখানে বলতেছে অপশন স্ট্রিং নাম্বার মেক ডিরেক্টরি অপশন কলব্যাক ফাংশন, এটা একটা কলব্যাক ফাংশন আছে, যদি এরর থাকে তাহলে আপনারা দেখতে পারবেন, অ্যানোনিমাস মেথড। এখানে হচ্ছে এররটা থাকলে এররটা দেখা যায়, আর ডেটা দেখি কি বলে, দেখি ইফ আমি কাজ করতেছি, শিখতেছি, আবার বসাইতেছি, যদি এরর থাকে তাহলে রিটার্ন করো এরর, নাহলে কনসোল করো ডেটা। সেভ ডেটা তো আসলে থাকার কথা না, দেখি তাও কি বলে। হ্যাঁ আনডিফাইন্ড, দেখেন এই যে টেস্টিং নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, টেস্টিং নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, এবং যেহেতু আনডিফাইন্ড মানে তো ডেটা নাই, কোনো এরর নাই। এরর থাকলে দেখায় তো এখানে বলতে পারেন যে ফোল্ডার ক্রিয়েটেড। ঠিক আছে, এখন যদি আমি রান করি দেখি কি বলে আবার। ও এখন যেহেতু কোনো এরর নাই সেজন্য কোনো এরর দেখায় নাই। ঠিক আছে, একইভাবে আপনি আরেকটা সিস্টেম হচ্ছে fs ডট rmdir, rmdir সিঙ্কিং সিস্টেম আছে, সিঙ্ক্রোনাস সিস্টেম, অ্যাসিঙ্ক্রোনাস আছে, তবে অ্যাসিঙ্ক্রোনাসটাই বেশি ব্যবহার করা ভালো। পাথটা দেখাইতে বলতেছে ডিরেক্টরি নেম টেস্টিং। ঠিক আছে, আমি এটা ডিলিট করে দিব এই ফোল্ডারটা, কলব্যাক ফাংশন এরর ডেটা। ঠিক আছে, যদি এরর থাকে error log data, দেখি কি বলে। হ্যাঁ ডিরেক্টরি ডিলিট হয়ে গেছে, ডেটা না, জাস্ট এরর প্যারামিটারটাই ধরে মনে হয়। এখানে জাস্ট বলতে পারেন যে ডিরেক্টরি ফোল্ডার ইজ ডিলিটেড। আচ্ছা এই কমান্ডটা যদি আবার চালাই, এই যে এখন দেখেন এররটা দেখাইতেছে, থ্রো এরর, এরর একটা আসছে, কিন্তু এররটা আমি মনে হয় একটু ভুল করছি, এখানে আসলে দেখতে পারবো। ও এখানে যদি আমি সার্চ দিই fs ডট
rmdir path আর callback। আচ্ছা এরোটা লক করে দিয়ে দেখি। দেখেন এরর এখানে সুন্দর করে এররটা ডিফাইন করছে এবং এররটা দেখাচ্ছে এরর নো সাচ ফাইল অর ডিরেক্টরি। ঠিক আছে, এরর কোড কত, এরর কোড কি, সিনক্রোনাসলি কল হয়েছে, পাথ কোথায়, ফোল্ডার ইজ ডিলিটেড। ঠিক আছে, যাক এরকমই হচ্ছে রিড ফাইল, সিং ফাইল। আচ্ছা স্ট্রিং বাফার এটা পরে দেখাবো না, আজকে পর্যন্তই থাক। So thank you for watching this video and please don't forget to subscribe.